আচ্ছা, প্রথমেই আমাদের যে পরিচয় পর্ব সেটা হচ্ছে যে আমরা সম্পর্কে কাকা এবং ভাস্তা, যেহেতু কাকা আমার থেকে অনেক বড় এবং অবিভক্ত যে আমাদের ভারত ছিল সেই সময় ওনার জন্ম, সেই হিসেবে ওনাকে প্রথমে একটা আমি প্রণাম করে নেই, হ্যাঁ, সাক্ষাৎকার দেওয়ার আগে, এবং ওনার শতায়ু আমি কামনা করি। তো এখন এটা মূলত একটা পারিবারিক সম্পর্ক হলেও এই যে সাক্ষাৎকারটার একটা মূল্যায়ন আলাদাভাবে আছে এই কারণেই যে অবিভক্ত বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক উনি এখনও বেঁচে রয়েছেন এবং আমার কিন্তু জন্ম ভারত বিভক্ত হওয়ার পরে। আমার বয়স 72 আর ওনার হলো 85+, হ্যাঁ, দুজনের। তা এখন আমি কাকাকে সম্পর্ক, উনি আমার কাকা হয়, কাকাকে আমি কিছু প্রশ্ন করব, উনি সংক্ষেপে সেই প্রশ্নগুলির উত্তর দেবেন। কাকা, অবিভক্ত ভারতের পূর্ব পাকিস্তানে কোন অঞ্চলে এবং কত সালে তোমার জন্ম হয়েছিল? আমার সোফার মাই নলেজ, বাংলায় যদি বলি তাহলে 1350, ইংরেজিতে বোধ হয় 40-এর আগে। আচ্ছা, এইটাই, মানে তখনকার দিনে তো বার্থ সার্টিফিকেট ছিল না, হ্যাঁ, তা ন্যাচারালি মানে ঠিক সেইভাবে যাবে না, কিন্তু এটা ঠিক যে 1344 সনে যে আমার জন্ম হয়েছিল এটা আমার আছে, কারণ আমার ছোট বোনের জন্ম হয় 1350-এ, আমি 6 বছরের বড়। আচ্ছা, তখন আমার 6 বছর বয়স, তখন খুব গ্রামের মধ্যে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়েছিল, তখন ভারতবর্ষে আকাল হয়েছিল 1350-এ, যে তা আকালের সময় জন্ম হয়েছে, সেই জন্য আমার মনে আছে এবং সেইটার থেকে আমরা বয়সটাকে নির্ধারণ করি। সেটা তোমাদের মানে কোন অঞ্চল সেটা ছিল? সেটা ছিল হলো এটা ময়মনসিংহ জেলার টাঙ্গাইল ধুল বলে একটা গ্রামে, ধুল। আচ্ছা, কিন্তু আমি যতদূর জানতাম খুলনাতে তোমাদের। খুলনা তো পরে, বাবা তো চাকরি করতেন একটা ফরেন কোম্পানির সঙ্গে, জুট কর্পোরেশনের কোনো সঙ্গে কি ব্যাপার সঙ্গে অতটা তখন মনে নেই, আমার জুটের সঙ্গে কানেকশন ছিলেন। তা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ট্রান্সফার হয়েছেন বাবা, ময়মনসিংহ, জামালপুর, নান্দিনা, তারপরে শেষ পর্যন্ত গিয়ে আমাদের ট্রান্সফার হলো খুলনা জেলার দৌলতপুরে। মানে ইটস একটা বিউটিফুল প্লেস, এবং সেখানে একটা কলেজ ছিল যেটা নাকি কোনো বড় বড় ইউনিভার্সিটিতেও এত জায়গা নেই, এত সুন্দর নয়, এখনও সেটা সেইভাবেই আছে, দৌলতপুর কলেজ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের যে পূর্বপুরুষ তাদের মধ্যে তোমার কতজনের নাম মনে আছে? পূর্বপুরুষের মধ্যে তো আমার নিজের যদি কথা মনে করি, যেমন আমার ঠাকুরদাদা অভয় সরকার ছিলেন, বাবা সুরেন্দ্রমোহন সরকার, বাবা 108 বছরে গত হয়েছেন, মা 101 বছরে গেছেন। বাকি জ্যাঠামশাইদের নাম মনে আছে। তারা পেশায় কি করতেন? পেশায় সবাই কেউ না কেউ কোনো কিছু মানে চাকরি টাকরি করতেন, তখনকার দিনে তো অতটা আমারই নেই, কেউ মানে কৃষিকাজ কেউ করতেন না। আচ্ছা আচ্ছা। তারপরে আমার মামার বাড়ি ছিল ওখান থেকে 8-9 মাইল দূরে, যেটাকে বলে টেঙ্গুরা, মানে পোষনাথ থেকেও একটু আগে। এবং পোষনাথে যে আমার আত্মীয় যেটা আছে, যেটা নাকি তোমাদের অরিজিনাল ঠাকুরদাদের বাড়ি, তোমার বাবা ঠাকুরদাদা, আমি ঠাকুরদাদার উপরে যেতে পারবো না, সেইখানে বাড়ি, ওখানে 9 মাস জল থাকতো। আচ্ছা, বছরে 9 মাস জল থাকতো, 3 মাস যখন খোলা থাকতো তখন আমরা টমটম গাড়ি নিয়ে, তো মানে ঘোড়ার গাড়ি নিয়ে, সেইটা দেখার জন্যই 2000 লোক হতো। আর তোমাদের বাড়িটা ছিল অনেক উপরে, মানে ওই জল কমে গেলে তখন ওইটা মনে হতো যে পাহাড়ের উপরে আছে। এইটা ছিল বিল্ডিং বাড়ি, একমাত্র ওই রকম একটা গ্রামে বিল্ডিং বাড়ি, সেটাকে তখন আমরা দালান বাড়ি বলতাম। বিল্ডিং তখন তো জানতাম না, দালান বাড়ি বলতাম, যে দালান বাড়ি। এবং এইটা ছিল হলো সন্তোষ মহারাজের মানে সার্ভেয়ার ছিলেন ওই তোমার দাদু বা কাকা দাদু এরা প্রত্যেকে সেই সন্তোষ ইয়ের সঙ্গে, রাজার সঙ্গে জড়িত ছিলেন, যারা ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি করেছেন। আচ্ছা, তারপরে সেইখান থেকে মানে ওরা ওইখান থেকে, তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে আমরা চলে যাই। তার একটু আগে আমার মামার বাড়ি ছিল, আমার যে দাদামশাই ছিলেন, দাদামশাইয়ের বাবা ওই সন্তোষ মহারাজার মানে ছিল বোধ হয় বাজার সরকার। আচ্ছা আচ্ছা।
বাজার সরকার, উনি একমাত্র লোক যে ম্যানেজার টাইপের, মহিলা না বাজার করতেন, মহিলাদের ভিতরে যেতে পারতেন। তারপরে একবার একটা মজার গল্প করি আমি, ঠিক তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা পালকি যাচ্ছিল, তা পালকির মধ্যে দিয়ে তখনকার দিনে কেস টেস করা হতো না, মারামারি হলো, ওরা দোহাই দিত, বলতো আজকে যে গ্রামের মধ্যে নাম করা লোক অমুকের দোহাই দিচ্ছি, আপনারা করবেন না, পুলিশের দোহাই দিচ্ছি, গভর্নমেন্টের দোহাই দিচ্ছি। কিন্তু ওরা না করে পালকিটা যখন ধানটা মারিয়ে যাচ্ছিল, তখন কতগুলো চাষি তারা বলছিল এই যে আপনারা এটা পালকিতে মারাবেন না, আমরা পূর্ণ সরকারের দোহাই দিচ্ছি। তখন পূর্ণ সরকারের বয়স 20-21 বছর। উনি দারুণ দেখতে পাচ্ছেন, মানে আমার দাদামশাই আর কি। তারপরে পালকি নেমে গেছে, নেমেতে করে মহারানী নামলো, নেমে বলছে কী বললো তোমরা, আমার দোহাই না দিয়ে আমার দেশের কাছে এরকম তোমরা বলছো। তখন ওরা মা মাফ করবে না, আমার ভুল হয়ে গেছে, আমরা কিছু করিনি। বলে কে পূর্ণ সরকার? বলে অমুক সরকারের ছেলে। তারপরের দিন উনি ইয়েতে গিয়ে রাজদরবারে ওনাকে ডাকলো, ওই দাদুর বাবা মানে বাবাকে, যে আপনার ছেলেকে কালকে দরবারে হাজির করেন। বলে মা কি অন্যায় করছে? বলে অন্যায় টন্যায় বুঝিন, আপনি হাজির করলো। উনার চেহারা দেখে মহারানী মানে একদম খুশিতে পাগল হয়ে গেলেন। তোমার আমার ইয়েতে ঠিক আছে, তোমাকে আমি এখন যদিও সঠিকভাবে বলতে পারলাম না, এখন বলতে পারছি না, মনে নেই, এই যে গারো পাহাড়ের এই দিকে মানে পুরো জায়গাটা ওদের দিয়ে দিল তালুক সম্পত্তি বলে। যার জন্য তখন মামারা, আমার মামা টামারা, দাদুরা ওনারা করবে, তখন ওরা হয়ে গেল তালুকদার, সরকার টাইটেল থেকে তালুকদার হয়ে গেল। এই একটা মজার গল্প করলাম। তারপর ওখান থেকে বাবা জামালপুরে খুব ভালো একটা মন্দির ছিল, এই নামটা এখন ঠিক মনে করতে পারছি না, এই যে পেয়ারা খাই আমরা, ওই পেয়ারার আবিষ্কারটা ওই দময়ন্তী মন্দির, সেইখান থেকে গিয়ে তারপর ওখান থেকে আমরা ট্রান্সফার হলাম খুলনাতে। ওই খুলনাতে থাকলাম, আমার মোটামুটি 45 সন থেকে মনে আছে ওখান থেকে যেতাম। তো বাবা ওই যখন সাহেবরা ইয়েতে যেত, তখন বাবা বলতো যে এরকম বাবা কিছু আনবো, তখন বাবা আমার জন্য স্যুটের কাপড় আনতে বলতেন। তখন স্যুটের কাপড় নিয়ে আসতো, একটা টাইও নিয়ে আসতো। তো স্যুট বানিয়ে দিল, আমাকে বললো টাইটা পরবে, তার কারণ হলো টাইটা কোনো ফুটানি না, দিস ইজ দ্য ইউনিফর্ম। তখন জায়গাটা বানাই টান স্কুলে যেতাম, তখন ঠান্ডার দিনে। যাক, এই পর্যন্ত আমরা শুনলাম। এখন তুমি টাঙ্গাইলে তোমার জীবনের প্রথম স্কুল কোন স্কুলে পড়াশোনা করেছিলে? না, সেটা আমি ঠিক মানে আমার স্কুলটার নাম না, একটা প্রাইমারি স্কুল, সেইখানে যেতাম বাড়ির থেকে, এই ধরুন 2 কিলোমিটারের মতন। তখন বৃষ্টির দিনে, তখন তো একটা ছাতি ভাগে পড়তো না, অনেকগুলো ছেলে হয়ে যেতাম। তখন আমরা ওই যে ফ্যান কচু যেটা বলি আমরা, বড় পাতা, ওই ফ্যান কচুর পাতা কেটে মাথায় দিয়ে সেইটা দিয়ে আমরা স্কুলে যেতাম। এবং ওখানে একজন টিচার ছিলেন, আমি মাত্র নামটাও ভুলে গেছি, উনি লাস্টে বহরমপুরে মারা গেছেন। বহরমপুরে গিয়ে সেখানেই উনি মারা গেছেন। তোমার এই স্কুলের জীবনের কোনো স্মরণীয় ঘটনা মনে আছে? স্কুলের জীবনে স্মরণীয় ঘটনা ঠিক সেইভাবে আমার তেমন মানে খেলাধুলার ক্ষেত্রে কিছুটা মনে আছে। আমি খেলাধুলার ক্ষেত্রে আমি খেলাধুলা নিয়েই থাকতাম, পড়াশোনার মধ্যে থাকতাম না। খেলাধুলার সঙ্গেই তোমার জীবনের খেলাধুলা, শিল্প সংস্কৃতি এবং রাজনীতির মধ্যে তোমার খেলাধুলাটাই সব থেকে প্রিয় ছিল না? খেলাধুলা প্রিয় ছিল। এবং একটা গল্প করতে পারি আমি, যেটা 1958 সনে বরদলৈ ট্রফি হচ্ছিল। আমি তখন গুয়াহাটি একটা বড় ক্লাবে খেলি। তারপরে থাকার পরে ওরা লেক্স সিগারেট কোম্পানি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো যে 5টা খালি সিগারেটের প্যাকেট দিয়ে, তখন তো আমরা সিগারেট খাই না, দিয়ে তোমরা 20টা কোশ্চেন দিল, তার উত্তর দেবে, কে জিতলো, কে রানার্স আপ, কে কী করলো এইসব করে দিলে। তো দেওয়ার পরে আমি কি করলাম, তখন মোহামেডান স্পোর্টিং সেই 1968-এ খুঁজলে পাওয়া যাবে, তারা শিল্ড এবং লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। ইন্ডিয়ান 9টা প্লেয়ার মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলতো। কিন্তু আমি কি করলাম, আমি সেমিফাইনালে আসাম পুলিশকে জিতিয়ে দিয়ে, মোহামেডান স্পোর্টিংয়ে হারিয়ে দিয়ে আমি এরিয়েন্সকে তুলে দিলাম ফাইনালে। তখন সবাই আমাকে গালাগালি করতে আরম্ভ করলো যে এটা কী করলি তুই, ইন্ডিয়ান 9টা প্লেয়ার যেখানে তুই এখানে হারালি। আমি দিলাম। তারপরে ফখরুদ্দিন আলী আহমদ যে প্রেসিডেন্ট ছিলেন, ওনার সঙ্গে আমার ভীষণ খাতির ছিল, আমাকে ভীষণ ভালোবাসতেন, নাতি হিসাবে ভালোবাসতেন। তার ওনার বাড়ির সামনে একটা নেকেট মানে পাগল ছিল, সেই পাগলটা বারবার বলছে যা মোহামেডান স্পোর্টিং 4-0 গোলে হারিব, মানে 4-0 গোলে হারবে। তারপরে আমি কি করলাম, 4-0 গোল, সেটাতেও আমার বন্ধুবান্ধবরা বললো তুই পাগল হয়ে গেছিস। তার একটাই কারণ ছিল,
তখন ইন্ডিয়ান থেকে মারডেগায় একটা টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্ট খেলতে যেত মানে আমাদের ইন্ডিয়ান টিম। সেই ইন্ডিয়ান টিমের মোহামেডান স্পোর্টিংয়ের নটা মানে প্লেয়ার চলে গেছিলো ওখানে। যে টিমটার 9টা প্লেয়ার থাকবে না সে আসাম পুলিশের সঙ্গে জিততে পারবে না। এইটা আমরা আরেকটু তারপরে সেইটাতে আমাকে মহেন্দ্রমোহন চৌধুরী চিফ মিনিস্টার ছিলেন, মানে আমাকে 25,000 টাকা এবং একটা মানপত্র উনি দেন। আচ্ছা, এটা কফি হাউসে? না, এটা পরে, কফি হাউস তো পরে আসবো আমি। তারপরে যদি কফি হাউসটাকে সে টানি, তার পরবর্তীকালে বোধহয় একটু ওই সিপিএম কোন সনে আসলো? 76-এ? না, এই সিপিএম লাস্ট গেল কোন সনে? তো 34 বছর হচ্ছে 11 সনে মমতা ব্যানার্জির আছে তো 11-র আগে, মানে 11-র আগে মানে তাহলে 6-7-এ যখন লাস্ট যেবার ছিল তখন আমাকে ওই ক্যালকাটার কফি হাউস যে আছে সেই কফি হাউসের কিছুতে একটা ফাংশন করলো তাহিরপুরে। আচ্ছা, একটা বিরাট অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে বিভিন্ন লোক এসেছিল, সেইখানে আমাকে একটা মানপত্র দেওয়া হয়। তার মধ্যে লেখা ছিল যে তুমি একদিন নিঃসঙ্গভাবে এইখান থেকে তাহিরপুর থেকে চলে গেছিলে আসামে এবং তুমি ফুটবল খেলাকে সম্বল করে আজকে তুমি একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছো। আচ্ছা, সেইভাবেই। এখন আমরা খেলাধুলা থেকে একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে যেহেতু ভারত এক সময় ভাগ হয়ে গেল, ব্রিটিশ শাসন চলে গেল, ব্রিটিশরা 1947 সালে এই যে দেশ বিভাগের সময় যে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গার সময় দাঙ্গা সম্পর্কে তোমার কি মানে? সো ফার মাই নলেজ আমাদের দেশের বাড়িতে ছিল সেখানেও কোনো রকম হিন্দু মুসলমানের সেইভাবে দাঙ্গা হয়নি। আচ্ছা আচ্ছা, মানে টাঙ্গাইলপুরি দিকে। এবং আমি যেটা খুলনাতে ছিলাম সেখানকাও হিন্দু মুসলমানরা ভাই ভাই হিসাবে চলেছে, সেইখানেও কোনো রকম দাঙ্গা হয়নি। মানে আমার বেশ স্পষ্ট মনে আছে যে সেখানে কোনো রকম কোনো দাঙ্গা হয় নাই। কিন্তু আমরা কি করছি 1948-এ 47-এ তো ভাগাভাগি হলো, তখন একটু মানে গন্ডগোলের রাশটা দেখে মানে হবে দেখে আমরা ওখান থেকে পালিয়ে চলে গেলাম কলকাতায়। তা রাস্তাতে একবার ট্রেনটাও আটকালো, কিন্তু পরে আর কিছু করেন, আমরা নেমে জঙ্গলেও ঢুকেছিলাম, কিন্তু পরে আর কিছু করেন, আমরা চলে গেছিলাম। তো কিছুদিন থেকে আবার আমরা ব্যাক করেছি খুলনাতে। আচ্ছা, এবং খুলনার থেকে আমি তো 52-তে চলে এসেছি, আর আমার বাবা টাবাইরা তারপরে এসেছেন বোধহয়, এসে তারা আসামেই সেটেল হয়েছিলেন। আচ্ছা, দেশের বাড়ি থেকে যখন তোমরা চলে আসো, তোমাদের যে ওই দেশে মানে পূর্ব পাকিস্তানে যে বিশেষ সম্পত্তি ছিল সেগুলো কি বিক্রি করে আসতে পেরেছিলে? না, টাকা পয়সা নিয়ে আসতে পেরেছিলে? না, আমার বাবা ওটা তো আমার তখন কর্তৃত্ব ছিল না, তো তখন আমি কত বছর বয়স হবে, 10 বছর 11 বছর বয়স হবে, তার বেশি বয়স নেই। তারপর যাই হোক, ওনারা কী করেছিল আমি 2000 সনে মুজিবুর রহমানের গত হওয়ার পরে বোধহয় 2000 কি 95 এরকম টাইমে আমি বাংলাদেশ গেছিলাম, গিয়ে দেশের বাড়িতে গেলাম। তো গিয়ে দেখি আমার বাড়ির সামনে, আমাদের 6 বিঘার উপরে বাড়িটা, তো সামনে আমি ওই বাড়ির সামনে থেকে কোনো লোকজন দেখলাম না, চিৎকার চেঁচামেচি কথা, একটা মহিলা বেরিয়ে এলেন। তা আমার আতুর ঘরটা কোথায়, তখনকার দিনে তো নার্সিংহোম ছিল না, বাচ্চা জন্ম হলে একটা আতুর ঘর বলতো, একটা ঘর করতো, সেই ঘরের মধ্যে। তো তখন সেই জায়গাটা আমার মনে আছে। তা আমি বললাম যে দিদি আপনারা এখানে? বলে আমরা তো এটা কিনছি 600 টাকা দিয়ে, 6 বিঘা জমি 600 টাকা দিয়ে কিনছি। আমি কার কাছ থেকে কিনছেন? কয়টা কইতে পারবো না। ঠিক আছে। তারপর আমি বললাম আমাকে একটা ঠোঙ্গা দেন। তখন কিছু মাটি ওই আতুর ঘরের ওখান থেকে কিছু মাটি নিয়েছে, এইখানে বেলা কোপাতে এবং এইখানে সব বাড়িতে একটু একটু মাটি ছিটাই দিয়েছি, দেশের মাটি, দেশের স্মৃতি হিসেবে রাখার জন্য। দেশের মাটি, খুবই ভালো, দেশের প্রতি যে ভালোবাসা সেটা। বা এই যে আমি মানে 2000 সনে যে গেলাম, খুলনাতেই গেলাম, মানে যে আমার থেকে 2 ক্লাস সিনিয়র ছিলেন যে দাদা, সে খুব ভালোবাসত, মানে ডিসির ছেলে, তার বউ ছিল, সেও আমাকে থাকতে বলেছে, যথেষ্ট যত্ন করেছে আমাকে। কিন্তু পুরনো যে 4 দোকানওয়ালা যে বইটা ছিল সেই লোকটা মারা গেছে, নেচারালি সবাইকে খুঁজে পেলাম না। আচ্ছা, ভারতে আসার পরে তোমরা তো বললো যে 48 সালে একবার চলে আসছিলাম, তারপরে আবার ফিরে চলে গেছিলাম বাংলাদেশে। আমি 52-তে আসি, বাবা এরা পরে আসে। তুমি চলে আসো, তারপরে ওনারা আরো পরে আসে। আচ্ছা, এখন ভারতে আসার পরে প্রথম তোমরা কোথায় এসে উঠলা? আমি তো ওই যে সেই ইয়েতে তাহিরপুরে, ওই তাহিরপুরে বীরনগর আর কৃষ্ণনগরের মাঝখানে, রানাঘাট আর কৃষ্ণনগরের মাঝখানে। তারপরে যে আসামে গেলাম তো তার
54-এ বোধহয় গেলাম আসামে। আচ্ছা, আসামে 54-এ গেলাম। গ্রামে একটা গ্রামের মধ্যে একটা ট্রেন, মানে একটা ট্রেনে সারাদিনে দাঁড়ায়, ওইখান থেকে 30 ফুট চওড়া রাস্তা, গ্র্যাভেল রোড, কিন্তু আজ পর্যন্ত গাড়ি হয়নি, হেঁটে হেঁটে গেলাম। তাহলে তোমার কথা থেকে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে পূর্ব পাকিস্তান থেকে আসার সময় তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করে তোমরা এক পয়সাও নিয়ে আসতে পারো নাই, না কিন্তু এইখানে এসে না না, পূর্ব পাকিস্তান থেকে না না কিছু নিয়ে আসতে পারিনি, না বলেছে। সেটুকু শুনেছি। এবং এইখানে আসার পরে তুমি কোন পেশার সাথে যুক্ত হলে এবং এই যে তোমার বিষয় সম্পত্তি প্রতিপত্তি তুমি গড়ে তুললে বিষয় অনেক সময়, জীবনে অনেকটা সময় ধরে। শিলিগুড়ির কথা? হ্যাঁ হ্যাঁ। না, তার আগে একটা কথা আছে। আমি যে আসামে ছিলাম, আসামে মোটামুটি ভালো করে কন্ট্রাক্টর করতাম করে টোরে, ওখান থেকে আসামে 71-এ আবার একটা রাইট হলো। আচ্ছা, সেই রাইটের সময় আমি প্রতিদিন থানাতে আড্ডা মারতাম। 71-এ? ও, সেটা তো বাংলাদেশের না, 72-তে। আচ্ছা, ওই সময়কার সময় 72-তে। তো তখন আমি থানাতে আড্ডা মারতাম। অসমিয়ার লোকরা খুব একটু বাঙালিদের হিংসা করে, কিন্তু ওই দারোগা খুব হাই ফ্যামিলির লোক ছিলেন, কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, দেবকান্ত বড়ুয়ার ভাইপো। সেই ভদ্রলোক ওখানে করতাম। এবং তখন বোধহয় শরৎ সিনহা বোধহয় চিফ ইঞ্জিনিয়ার, সিএম, চিফ মিনিস্টার। উনি আমাকে, মানে আমার কাছে কোনো পাস লাগতো না, যেখানে খুশি সেখানে যাও, খালি অ্যাসেম্বলি ছাড়া। আচ্ছা, হ্যাঁ, বিধানসভা ছাড়া সমস্ত জায়গায় যেখানে যেখানে আমার কোনো পাস লাগতো না, আমি ঢুকতে পারতাম। তো বসে আছি, হঠাৎ করে 72-তে রাইটের মধ্যে 2 মাস কারফিউ। তখন তো হাতে পয়সা টয়সাও নাই, ব্যাংক ট্যাঙ্ক বন্ধ। বাচ্চাটা হয়েছে 6 মাসের বাচ্চাটা। তখন ওখানে নিয়ে, তখন উনি আমাকে টেবিলের মধ্যে একটা 2000 টাকার একটা বান্ডেল দিল। 20 টাকার, 2000 টাকা না, 20 টাকার একটা বান্ডেল, 2000 টাকা। তা দিয়ে বলছে, সরকার কালকে 2 ঘন্টা কারফিউ করবো, আপনি চলে যান। তা আমি বললাম যে চলে যাব, আমি কি করে যাব এখান থেকে 100 কিলোমিটার বর্ডার পাস করে আমি কি করে যাব? তো বললো যে, কেন আপনার অ্যাম্বাসেডার কিনলেন না 2 মাস আগে নতুন? আমি তো কিনলাম, ভালো চালাতে জান না, আপনি চলে যান। কারণ আমি জানি যে একটা চাকা পাংচার করতে হলে পরে আমি লাগাতে পারবো না। তখন আমার একটা কি আছে, প্রেজেন্স অফ মাইন্ডটা ভালো। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম গৌহাটি স্টেশনে গিয়ে অ্যাজ এ ড্রাইভাররা যা করে, শিলিগুড়ি 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 চিৎকার করলাম। তো ওখানে পড়েছিল 2টা নন বেঙ্গলি আসলো, বসেন, কেতনা পয়সা লাগে, আমরা বাদ মে হোগা। ঠিক এসে পাণ্ডুর থেকে যখন ডান দিকে ব্রহ্মপুত্র ব্রিজের দিকে যখন করবো, টার্ন নিব, তখন থেকে 4টা ছেলে দাঁড়িয়েছে। আমি তো বুঝে গেলাম যে ইউনিভার্সিটিতে পালিয়ে আসছে। কোথ যাবো? আমি বললাম যে তোরা কোথায় যাবি? ও এসে বললাম, বলে ইয়েতে অন্য থেকে অভয়পুরী। আমি তো বস, কত পয়সা? বলে পয়সা পরে হবে। 6টাকে পিছনে বসালাম, আর আমরা তো ছোটো বড়ো নিয়ে 4 জন সামনেই। অ্যাম্বাসেডারের কোনো অসুবিধা হয় না, আর তখন জীবন বাঁচানোর ব্যাপার। সেইভাবে এখানে আসছে। আমি আমার বাবার বাড়িতে যাইনি বেলাকোপাতে, না গিয়ে আমি ইয়েতে শক্তিগড় স্কুলের ওখানে 15 টাকা একটা বিশাল ঘর, 20 ফুট বাই 20 ফুটের ঘর, বিছনা টিছনা সবই আছে, একটা রান্নাঘর আছে, বারান্দা আছে, 15 টাকা ভাড়া। সেইটার থেকে মালিকের নাম জানা আছে না, এইটা এখন চিনি না, ওরা নাই, এখন আছেও পরে কেউ নাই ওরা। তো যাই হোক, না শক্তিগড়ে আমারও তো বাড়ি, ওই জন্য ওই যে ডলুয়ার দোকানের সামনে। আচ্ছা আচ্ছা, তারপরে ওইখান থেকে আস্তে 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 তার আরেকটা গল্প করতে হয়, সেটা করবো। আর দাঁড়ানোর কথা, হ্যাঁ সংক্ষেপেই বলবো। আমি ওই গাড়িটা নিয়ে স্টুডিও মোনালিসার মালিক এখানে থানার সামনে, ওরা ইয়েতে ওর নাম থেকে ওর সঙ্গে গৌহাটিতে আমার একটা অ্যাক্সিডেন্টে আলাপ হয়েছিল, আমার বাড়িতে নিয়ে গেছিলাম। তো ওকে খুঁজে পেয়েছি, ওখানে বসছি। স্ট্যান্ডে কোনো গাড়ি নেই, ওখানকার বিখ্যাত লোক কেন চৌধুরী, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পাইলট আউট অফ 4। তো এখানকার চেয়ারম্যানও ছিলেন, খুব বড় ব্যবসায়ীম্যান। তো ওনার স্টাফকে বলছিল ম্যানেজার যে একটা গাড়ি ঠিক করে দেবে, আমরা একটা জায়গায় যাব। তো তখন আসছে, তো গাড়ি নেই, তো তোর চাকরি চলে যাবে, আমাকে ধরছে। আমি কি, তুমি কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে যে আমি করব? কারণ এই কথাটা না বললে পরে জিনিসটা ভালো হতো না। তা বলছে যে না না না, আমার ভাই চাকরি চলে যাবে, এরকম। আমি কেন যাবো? তো আপনার চাকরির জন্য আমি কেন? তখন আমাকে ওই মিহিরবাবু বলল যে মিস্টার সরকার, আপনার তো পয়সা শেষই হয়ে গেছে, যদি আপনি এটা করে না জানা একটা শব্দ বলছিল, এই মুহূর্তে মনে করতে পারছি না, এটা খুব ভালো একটা ওয়ার্ড ইউজ করেছিল, না জো ব্যাটকে খাতা ও হারাম কা খানা খাতা। জান না। আমি মিহিরবাবু, আমি তো কিছুই জানি না। তো উনি গেলেন,
উনি যাওয়ার পরে তখন ইয়ের থেকে অন্যান্য থেকে যখন ফিরি, ওরা আমাকে ড্রাইভার মনে করলো না, করে এখানে ওরা খুব বিখ্যাত লোক ছিল 4 জন। একজন ছিল বিনয়বাবু, মারা গেছেন উকিল। তা সেইখানে গেলাম, তা গিয়ে আমি রাস্তায় ওনাকে জিজ্ঞাসা করলাম, সুজিত দা আমাকে একটু কন্ট্রাক্টে ধরাই দিবেন। এই তুমি ড্রাইভার করো, তুমি কি কন্ট্রাক্ট করো? বলে আমি টেকনিক্যাল লোক, আমি আপনাকে বলবো না কিছু। তা টেকনিক্যাল তো তুমি ড্রাইভার, বলে আপনার গাড়ির লোকরা গাড়ি পাচ্ছিল না তাই আসছে, আমারও টাকা আছে। তখন উনি আমাকে 35টা টাকা দিলেন। তা আমি হাত জোর করে বললাম আমাকে একদিনের জন্য ড্রাইভার করুন, আমার মনে হচ্ছে যে আপনি কালকে আমাকে কাজ দেবেন। তখন উনি কেন চৌধুরী অফিসে আমাকে কাজ দিলেন। সেইখান থেকে আমি আস্তে আস্তে বিভিন্ন বাগান, বিভিন্ন কিছুতে কাজ করে, প্লাস আমি বুঝে গেলাম যে টাকাই সব। ওই রামকৃষ্ণদেবের বলতে টাকায় মাটি, টাকায় মাটি। তখন আমি এই জমির দিকে গেলাম। সেই জমি করতে 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 আজকে এরকম একটা জায়গাতে আসলাম। তো তারপরে একটা জমি আমি 2018-19-এ আমি 2 বিঘা জমি কিনেছিলাম 85 সনে 1.5 লক্ষ টাকা দিয়ে। তার 1 বিঘা জমি আমি অমিত শাহকে বিক্রি করলাম 3,62,00,000 টাকায়। বিক্রি করে 61 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে আরামে ঘুমাচ্ছি এখন। হ্যাঁ, তা আমাকে একজন জিজ্ঞাসা করলো 61 টাকা ট্যাক্স দিলাম। হ্যাঁ, আমার বাবা তো কোটিপতি ছিলেন, তাই মানে দিলাম এখান থেকে। তা আজকে সেইভাবে জমির উপরে জমি করে, জমির উপরে জমি করে করে আজকে এই জায়গাটায় এসছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের যে পারিবারিক যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে যে আমার বাবা স্বর্গীয় শিক্ষক নারায়ণচন্দ্র দাস তোমার মাস্তুতো ভাই ছিলেন। দাদা হ্যাঁ, দাদা ছিলেন। আবার এদিকে বাবার যে খুড়তুতো ভাই নিতাই দাসের সাথে আবার তুমি তোমার বোনের বিয়ে দিয়েছিলে। আমি দিন আমার বাবা দিয়ে বাবা, যাই হোক, সেই হিসাবে আবার ওই দিক থেকেও তুমি আমাদের আত্মীয়। তার না একটাই কারণ, সেটা হলো আমাদের ওই টাঙ্গাইল এরিয়াতে আমরা যে সম্প্রদায়ের মানুষ, আমরা না শিডিউল কাস্ট, আমরা না ব্রাহ্মণ, না আমরা কিছু, আমরা শিডিউল কাস্টকে পছন্দ করতাম না। তো তখন কি হয়েছে, ওরা তখন একই জায়গার মধ্যে বিয়েটা হতো আমাদের। আচ্ছা আচ্ছা, এই 10-15-20টা গ্রামের মধ্যে বিয়ে হওয়া হতো। এইটাই কারণ, সেইটাই আত্মীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে তোমার কতটুকু? ওই দালান বাড়ি বললা, আর সূর্যকান্ত দাস, বীরেন্দ্রনাথ দাস, ফণীন্দ্রনাথ দাস, নগেন্দ্রনাথ দাস, এদেরই জানি, তারাও সবাই অন্য ডাবল আত্মীয়। আচ্ছা, তুমি যেটা বললে যে আমাদের বাড়ির বলতে লোকে দালান বাড়ি অনেক উঁচুতে, মানে মেইন রোড থেকে 25 ফুট উপরে। হ্যাঁ, ওইরকম বাড়ি আমি আর কোথাও দেখিনি। বাড়ি ছিল, আমার চোখে পড়েনি ওইরকম বাড়ি ছাড়া। ওই রকম একটা গ্রামের মধ্যে যে 7-8 কিলোমিটার ভিতরে, যেখানে মানে বছরে 9 মাস জল থাকে, সেই জায়গার মধ্যে 3 মাস খালি থাকে, সেই জায়গার মধ্যে ওইরকম একটা দালান বাড়ি, সেটা মানে এমনি শুধু ওই রাজবাড়ির সার্ভেয়ার বলে তাদের পক্ষে সম্ভব হয়েছে বাড়িটা করা, আদারওয়াইজ এটা পসিবল ছিল না। উনি সন্তোষ রাজ পরিবারের সবাই ছিল, রাজকর্মচারী ওখানে, আমাদের পরিবারের সবাই। এবং আমি জানি না তুমি সেটা জানো কিনা, যে আমাদের যে সূর্যকান্ত দাস, যার নামে ওই ফুটবল খেলা হতো, ওই সন্তোষ ট্রফির ইয়ের থেকেই সূর্যকান্ত মেমোরিয়াল শিল্ড খেলা হতো বিয়ালগাঁওয়ে। না, আমার জানা নেই। সেখানে চুনি গোস্বামী একবার আসছিল, সেটাও আমার জানা নেই। কিন্তু এটা আমি জানতাম যে সোফার মাই নলেজ, যে ইস্টবেঙ্গল ক্লাবটা বোধহয় সন্তোষ মহারাজার লোকদের দ্বারাই এটা বোধহয় মানে তৈরি হয়। সেটা হয়তো একটা জায়গায় বসে একটা দিচ্ছি, সেইখানে একটা উল্টাপাল্টা কথা বলাটাও ঠিক না। হ্যাঁ, কিন্তু আমার যতদূর মনে হয়, তখন এরা কলকাতায় আসতো বেড়াতে, তখন এরাই মিলে ঝিলে ক্লাবটার বোধহয় সহযোগিতা করেছিলেন। এটা মানে আমার কথাটা খাঁটি নাও হতে পারে। আচ্ছা, আর তোমার কাছে একটা দেখেছিলাম যে তুমি 31টা দেশ ভ্রমণ করেছো বিদেশে। করেছি। সেই 31টা দেশের এই যে ভ্রমণের কালে তোমার কিছু অভিজ্ঞতা শেয়ার করো আমাদের সাথে। দেখেন, আমি লিমেন, আমার বাদে কোনো নেই। আমি যেমন প্রথম গেলাম থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, না থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তারপরে গেলাম হলো চায়নাতে যখন গেলাম, তা আই ওয়াজ ইন এ মাইন্ড কে চাইনিজ ওয়াল মানে হলো
ইন্ডিয়া আর চায়নার মধ্যে একটা উঁচা করে ওয়াল। আচ্ছা, চাইনিজ ওয়ালটা যে ওই রকম ধরনের একটা জিনিস, এটা আমার কেন আমার তো সারা জীবন খালি খেলতেই গেছে, আমার তো পড়াশোনা করতেই যায়নি। তারপরে কি হলো, যখন গেলাম তখন একটা ফরেস্টের ভিতর থেকে 600 কিলোমিটার গেলাম হলো মানে বাসে। একটা বাস 200 কিলোমিটার, মানে 3 ঘন্টাতে 600 কিলোমিটার পৌঁছে গেলাম। সেইখানে গিয়ে দেখি ওখান থেকে একটা কেবলে উঠলাম, গিয়ে মাঝখানে গিয়ে পড়লাম। এটা এই পরের বার গেছিলাম, সেটা স্টার্টিং পয়েন্ট ছিল। তারপরে ওখানে গেলাম, 30 ফুট চওড়া পাথর। তখন 400 শতাব্দীতে তখন ছেনি আর হাতুড়ি ছাড়া কিছু নাই, আশেপাশে কোনো দোকান নাই, খাবার কিছু ব্যবস্থা নাই। কি করে ওখানে কাজগুলো করেছে, ওই বোল্ডারগুলো কেটেছে, কি সুন্দর করে বোল্ডারগুলো কেটেছে। 2 দিকে 10 ফুট করে হাইট, মাঝে মাঝে একটু ফাঁকা। ওরা খুব ভীষণ ভীতু ছিল। ধরেন আমরা এখান থেকে দার্জিলিং যাই, ঘুরে ঘুরে উঠে, ওটা না 3000 ফিট, আস্তে 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 3000 ফিট উঠে গেছে, 4000 ফুট গেছে, 5000 ফিট গেছে, 1700 কিলোমিটার চাইনিজ ওয়াল। আচ্ছা, চাইনিজ ওয়ালটা 1700 ফিট। তো এই যে আশ্চর্য জিনিস, এটা চিন্তা করা যায় না। আর আরেকটা হলো, ওদের জিয়াং ছিল তখন আগের দিনে ক্যাপিটাল 450 শতাব্দীতে। যেমন একটা ধরে নিচ্ছি স্কোয়ার, ওরা একটা ওয়াল করছে 40 ফুট হাইট, 40 ফুট দূরে গিয়ে আরেকটা ওয়াল করছে, এরকম করে চারিদিক থেকে ঘেরাও করছে। ঘেরাও করে 8খানা গেট করেছে মাত্র। এখন সেই 391 কিলোমিটার ওই মাটি দিয়ে ভর্তি করছে। তখন কোদাল আর বেলচা ছাড়া কিছু নাই, ট্রাক নেই, সেটা ভর্তি করছে। এখন রাস্তা করছে। এখন আমরা পয়সা দিয়ে রাস্তার উপরে ট্যাক্সি দিয়ে 391 কিলোমিটার রাস্তা আমরা ঘুরে বেড়াই। এই যে চায়না যে উন্নত, মানে সেটা চিন্তা করতে পারা যায় না। একটা জায়গায় 1700 কিলোমিটার গেলাম 300 কিলোমিটার স্পিডে ট্রেন, একটা জায়গায় 2100 কিলোমিটার গেলাম 330 কিলোমিটার, একটা জায়গায় ওরা 45 কিলোমিটার নিয়ে গেল, বললো আপনারা নামবেন না, হ্যাঁ, নিয়ে আসলো 430 কিলোমিটার স্পিডে। খালি বললো যে জানলার কাছে বসলে কাছে তাকাবে না, দূরে তাকাবে না, মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা, এইবার আমরা বিদেশ থেকে আবার দেশে ফিরে আসি। না, তারপর আরো জিনিস ছিল, সেটা হলো আরেকটা বলি, অন্য জায়গায় বলার দরকার নেই। ইউরোপ। আচ্ছা, ইউরোপ ফ্রান্স থেকে আরম্ভ করে সমস্ত দেশে 8টা করে কান্ট্রি থাকে একসঙ্গে। আমি তো ট্যুরে যেতাম, তো ট্যুরের সঙ্গে 8টা করে কান্ট্রি থাকতো। যেমন লন্ডন থেকে গেলো হল্যান্ড থেকে বেলজিয়াম, ফ্রান্স, ইটালি, জার্মানি, এই যে এইসব করে এরকম ধরনের সমস্ত কিছু করা। সব জায়গায় ঘুরে, সব জায়গায় গেলাম, নীল নদে গেলাম, মানে ইজিপ্ট থেকে গেলাম। মানে খালি আমার একটা জিনিস ভালো লাগেনি, আমি বললে পরে জিনিসটা খুব খারাপ হয়, সেটা হলো আমেরিকাটা আমার ভালো লাগেনি। কারণ ফাঁকা ফাঁকা জায়গা, ভালো ঘর কোনটায়, একটাই ভালো বাড়ি পেলাম 102 তলা, তার মধ্যে 82 তলা পর্যন্ত উঠে আর উঠতে ইচ্ছা, লিফটে উঠেছি, আর উঠতে ইচ্ছা করলো না। আর খালি মানে ফাঁকা ফাঁকা ফাঁকা, কিচ্ছু নাই। তারপরে 28 ঘন্টা প্লেনে বসে থাকতে হয়। যারা দারু খায়, দারু দেয়, সাপ্লাই করে, হ্যাঁ, কিন্তু আমি খাইও না, আর আমার ওটা নিয়ে আমার। আচ্ছা, এই যে এত দেশ তুমি ঘুরেছো, ঘোরার পরে এখন বর্তমানে ইন্ডিয়া শিলিগুড়িতে আছো, তোমার নিজের যে দেশ, যেখানে তোমার জন্মস্থান, সেখানকার জন্য তোমার মন কাঁদে না? কাঁদলে পরে এখন বয়সের জন্য কিছু নাই, একটু অসুবিধা হয় এখন ঘুরতে। যাওয়ার পরে মেদিনীপুর গেছি, মনে পড়ে, আর এই রানাঘাট কলকাতার আশেপাশে গেছে। নিজের আমার তো দেখা হয় নাই, খুব ইচ্ছে ছিল, পাসপোর্টও তৈরি করেছিলাম, কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আমার মনে হয় না যে আমার জীবনকালে যাওয়া উচিত না, বা যেতে পারবো না, উচিত, কারণ আমার কিছু শারীরিক প্রবলেম আছে, সেগুলো মানে কোনোদিন যদি বেঁচে থাকো, সমর্থ থাকে, আমি একটু এইভাবেই বললাম, কিন্তু একটু বাজেভাবে বললাম, সমর্থ যদি করে, ফিনান্সিয়াল যদি সমর্থ থাকে, তাহলে পরে চায়না অ্যান্ড ইউরোপ 18 দিনের একটা ট্যুর করবে, আর কোথাও দরকার নেই। আচ্ছা আচ্ছা, এই হিটলারের বাড়িটা দেখে এলাম, অস্ট্রিয়া, জার্মানিতে, জার্মানির পাশে অস্ট্রিয়াতে। হ্যাঁ, সেই হিটলারও তো শেষ পর্যন্ত সুইসাইড করেছিল। সে তো করবেই, ও শোনেন, ও তো ওর সৎমার কাছে অত্যাচারিত ছিল, সে সৎমার কাছে অত্যাচারিত ছিল। তারপরে নাৎসি জেলটা আমাদের দেখতে দেয়নি। আমি 3বার গেছি জার্মানিতে, কিন্তু নাৎসি জেলটা দেখতে দেয়নি। আর রাশিয়া সম্বন্ধে একটু বলে শেষ করছে। এটা রাশিয়াটা হলো আমার মতে, কারণ আমি তো লেম্যান, আমি তো সব জানি না, মানুষগুলা অসাধারণ সুন্দর। 6 ফুটের নিচে কোনো মেয়ে ছেলে, বেটা ছেলে নাই।
স্বাস্থ্য ভালো, দেখতে সুন্দর, মানে মার্জিত চেহারা। কিন্তু আমি যতটুকু দেখেছি প্লেন থেকে, এবং 1000 কিলোমিটার ট্রেনে গেলাম, মস্কো আর সেন্ট পিটারবার্গ ছাড়া ভালো একটা টাউন দেখিনি, একটা ভালো কলেজ দেখিনি, ভালো স্কুল দেখিনি আমি। গ্রামে গিয়ে ওদের প্রত্যেকেরই টিনের ঘর, মানে দুটো করে বেডরুমের, টিনের ঘর 2 চালা 3 চালা বারান্দা করতে পারবে না, কারণ 6 ফুট বরফ পড়ে যায় তো। আর প্রত্যেকের বাড়ির কাছে একটা করে পুকুর, ওরা মাছ খায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মস্কো অ্যান্ড সেন্ট পিটারবার্গ ঠিক আছে, বাকি তেমন কিছু নেই। আচ্ছা, শেষের দিকে একেবারে চলে আসি। আমাদের যে কাকিমা, মানে তোমার স্ত্রী, তিনি তো বেঁচে নেই। না, 18 বছর আচ্ছা, হয়ে গেল। ওনার নাম ছিল দীপালি। দীপালি। দীপালি কাকিমা। তা উনি কি অসুখে মারা গেলেন? ওনার কোনো চেহারা টেহারা খারাপ হয় নাই, কিছু হয়নি। একদিন ছেলেরা, উনি সুতো ভরতে পারছিলেন না শুয়ের মধ্যে। আচ্ছা, তা তুমি দেখো না, তখন ছেলেরা বলে তুমি দেখো না। আমি বললাম এম আই গিলটি ফর দ্যাট, তোরা ডাক্তার দেখা, এইখানে দেখানো, বলো চেন্নাই নিয়ে যাবো। চেন্নাইতে নিয়ে গেল, চোখের ডাক্তারের জন্য নিয়ে গেল চেন্নাইতে। নিয়ে গেলে ওরা তো সব টেস্ট করে, দেখে 5 বছর আগে 2টা কিডনি শেষ হয়ে আছে। একটু স্বাস্থ্য খারাপ হয়নি, কোনদিন কা করে নেই। তারপরে প্রথম 30,000 টাকা করে খরচা হলো মাসে, এরপরে 1 লাখ টাকা করে মাসে করে 70 লাখ টাকা খরচা করার পরে যেদিন মারা গেছে সেদিনও তার স্বাস্থ্য খারাপ হয়নি। আচ্ছা, সকালবার আস্তে করে ঘরে থেকে আস্তে করে নামলো, নেমে করে নিয়ে গেছে। 11টার সময় আমার ছেলে ফোন করলো, মা কোমাতে চলে গেছে, চলে আসো। বাস, শেষ। যাই হোক, শুনে খুব খারাপ লাগলো। আমারও হ্যাঁ। কিডনির অসুখ আছে, সাবধানে থাকতে হবে। সাবধানে তো থাকতেই হবে, নাহলে তো খুব বিপদ, এর মতন বিপদ নাই। আচ্ছা, তোমার তো বর্তমান বয়স যতদূর আলোচনা করে বুঝলাম, সেটা হচ্ছে মোটামুটি 85 প্লাস। হ্যাঁ। এরপর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ করবো হলো উপরে কবে চলে যেতে পারি। সে তো সবাই যাবে না, মানুষ, ভগবান। এখন সবচেয়ে অসুবিধা কোথায়, এখন হলো বন্ধু বান্ধব নাই আমাদের এই বয়সে। বন্ধু বান্ধব বন্ধু হতে পারি। হ্যাঁ, আমি তো তোমার বন্ধু হতে পারি। বন্ধু হতে পারে, সেটা তুমি কতদিন থাকবে সেটাই তো কথা। সেটাই, হয়তো আমার দুর্ব্যবহারের জন্যই তুমি পেয়ে যাবে। না, খালি তো তোমাকে দোষ দিয়ে তো হবে না, আমাকে তো নিজেকে দোষ ধরতে হবে। যাই হোক, খুব ভালো লাগলো তোমার সাথে আলোচনা করে, এবং এতদিন বাদে তোমার মতো যে একজন অভিজ্ঞ এবং বয়স্ক প্রবীণ নাগরিক, যিনি অবিভক্ত ভারতবর্ষের ছিলেন, ওখানকার বাসিন্দা, বর্তমানে শিলিগুড়িতে, পাশাপাশি মিলনপল্লী, শক্তিগড়ে দুজনেই আমরা কাকা ফাস্তা থাকি। তোমাকে আরেকবার প্রণাম করে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।